একটা 50-60% ছেলে মেয়ে দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছে। তবে যে প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল, সে কিন্তু তার অপরচুনিটিটাকে ম্যাক্সিমাইজ করবে। চায়না টেকনোলজিতে একই জনসংখ্যা নিয়ে এতটা প্রোগ্রেস করে গেছে, আমরা পারছি না, অথচ আমাদের কাছে ট্যালেন্ট আছে এবং প্রেস্টিজিয়াস, ওয়ার্ল্ডের মধ্যে প্রেস্টিজিয়াস ইনস্টিটিউটগুলোর মধ্যে বহু ইনস্টিটিউট রয়েছে। আমরা কোথায় পিছিয়ে যাচ্ছি? আমরা গুগলের সিইওকে তৈরি করতে পারি, কিন্তু গুগলকে তৈরি করতে পারি না। বহু ছেলেমেয়ের স্বপ্ন আইআইটিতে চান্স পাওয়া, আইআইটিতে পৌঁছবে কি করে? স্যার, আমি আরেকটা জিনিসে আসতাম যেটা খুব আজকের ডেটে গুরুত্বপূর্ণ। ব্রেন ড্রেন, মানে আমাদের দেশের ট্যালেন্টরা, বিশেষ করে আমি যদি ভারতের টপ ইনস্টিটিউটগুলোকে দেখি, ইনক্লুডিং আপনার ইনস্টিটিউট, সেখান থেকে একটা 50-60% ছেলে মেয়ে দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছে। আপনার কি মনে হয় না যে ব্রেন ড্রেনটাকে আটকানোটা খুব গুরুত্বপূর্ণ? এই যে এরা যদি দেশে থাকে। আমার যেটা মনে হয়, দেখুন, এখানে একটা জিনিস বুঝতে হবে যে প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল, সে কিন্তু তার অপরচুনিটিটাকে ম্যাক্সিমাইজ করবে। এটা হচ্ছে একটা হিউম্যান ন্যাচারাল টেন্ডেন্সি। আজকে যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, আমরা তো দেশ বিদেশের কথা বলছি, আমি দেশের মধ্যেই যদি ধরি, গ্রামের দিকে ডাক্তার পাওয়া যায় না, খুব কম। ডাক্তাররা শহরাঞ্চলে যেখানে বড় বড় চিকিৎসা কেন্দ্র আছে, তাদের অনেক পেশাগতভাবে সুযোগ আছে উপার্জন করার, তারা সেখানে থাকেন, ভিড় করেন। এই ছেলেটাই যখন ক্লাস 12-এর পরে মেডিকেল নিটে হয়তো প্রথম হয়েছিল, ওকে যখন মিডিয়া থেকে কেউ সাক্ষাৎকার নিতে গিয়েছিল, বলেছিল আমি বড় হয়ে গ্রামের সেবা করতে চাই চিকিৎসক হয়ে। ওর মধ্যে একটা আবেগ ছিল, একটা স্বপ্ন ছিল। তাহলে এই স্বপ্ন আবেগটা কোথায় গেল? তাহলে এই স্বপ্ন আবেগটা কিন্তু সবার মধ্যেই আছে। অপরচুনিটিটা আমাদের তৈরি করতে হবে। আপনি যদি লক্ষ্য করে দেখেন, 80-র দশকে তো আমরা স্কুলে পড়তাম, সুতরাং 80-র দশক আমি প্রফেশনালি কখনো দেখিনি। কিন্তু 80-র দশকে যারা আইআইটি বা অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ভালো রেজাল্ট করে পড়াশোনা করে বেরোতো, তারা বেশিরভাগই বিদেশে চলে যেত। তার কারণ তখন আমাদের এখানে অপরচুনিটি যেরকম ছিল, তাতে ওই ধরনের যাদের এবিলিটি, তারা দেশের মধ্যে একটা জায়গায় স্ট্যাগনেটেড হয়ে যেত। কিন্তু আজকে যদি আপনি দেখেন, আমাদের এই জিনিসটা কিন্তু অনেকটাই রিভার্টেড হয়ে গেছে, যেটা আমি আইআইটি ডাইরেক্টর হিসেবে খুব দায়িত্ব নিয়ে বলছি। যে প্রত্যেক বছর আমাদের যারা এখন গ্র্যাজুয়েট করে বেরোয়, তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু হয় সরাসরি দেশে বসেই কাজ করছে, অথবা দেশের কোনো প্রতিষ্ঠানের হয়েই হয়তো তারা বিদেশের কোনো জায়গায় তারা ঘোরাঘুরি করে কাজ করছে, বা কিছু ধরো একটা স্টার্ট আপ নিয়ে সে ডেভেলপ করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। দেখুন, বাইরে গিয়ে নিজেকে উন্নত করা এটা খুব প্রয়োজন। তার কারণ হচ্ছে, আপনি সমুদ্র দেখলেই তো বুঝবেন পুকুর আর সমুদ্রের কি তফাৎ। আমরা সবাই বাইরে গিয়ে নিজেদেরকে উন্নত করার চেষ্টা করেছি, কিছুটা পেরেছি, কিছুটা পারিনি, সুতরাং এটা সবারই হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমি আমার যে এই যে উন্নয়নশীল যে চিন্তা, সেইটা যখন আমি বাইরে গিয়ে নিজেকে একটা জায়গায় পৌঁছলাম, আমি চাইবো আমার দেশকে যদি কিছুটা এটাকে ফিরিয়ে দিতে পারি। এটা একটা মানসিকতা। তো এই মানসিকতাটা কিন্তু বেশিরভাগের মধ্যেই আছে। আপনি যদি বিদেশে, যারা আমাদের প্রচুর অ্যালুমনাই, স্বাভাবিক, আমরা সবচেয়ে পুরনো আইআইটি, 90,000-এর উপরে খাতায় কলমে। গুগলের সিইও দিয়েছেন আপনারা। তো এবং মানে গুগলের সিইও মানে সুন্দর পিচাইয়ের সাথে আমি ওনার অফিসে এই ডিসেম্বরে যখন গেছিলাম, তো ওনার অফিসে গিয়ে যখন কথাবার্তা হয়, সব কিছু, প্রচণ্ড ব্যস্ত মানুষ, কিন্তু এখনও মনটা আইআইটিতে পড়ে আছে, কোন হোস্টেলে কি, ওনার স্ত্রীও তো এখানে পড়তো, তো অবভিয়াসলি কোথায় কি আছে সব আমি ওটাতে আসতাম। হ্যাঁ, তো সেইগুলো, সেই নস্টালজিয়াটা আছে, এবং সেটা আমি তো বলবো উনি পৃথিবীর সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল মানুষ, যদি সত্যিকারে বলা যায়। কেন, গুগল সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করছে। যে কোনো একটা দেশের যে অর্থনৈতিক ভিত্তি, তার থেকে গুগলের ভিত্তি অনেক সুদৃঢ়। তো সেই চিন্তাটা মাথায় রেখেও কিন্তু আমি বলছি যে আমাদের যে এতজন যে অ্যালুমনাই আছে, তারা কিন্তু বহুজনই গভীরভাবে ভাবেন যে কি করে আমাদের দেশের উন্নতি হবে। কিন্তু দেশের অপরচুনিটি যেটা আছে, এখানে দুটো জিনিস আছে। তারা যে সময় দেশ থেকে ফিরে গেছেন, তারা এখনো ভাবতে পারছেন না যে দেশে এখন কি নতুন অপরচুনিটি তৈরি হয়েছে।
হুম প্রচুর অপরচুনিটি তৈরি হয়েছে, এবং সেইটা যদি তারা খোলা মনে খোলা চোখে দেখেন, তাদের মধ্যে অনেকেই কিন্তু শুধু নিজেরাই ফিরে আসবেন যে তাই নয়, তারা পরবর্তী প্রজন্মকে দেশের যে বসে দেশের বিকাশ এইটা করার দিকে অনুপ্রাণিত করবেন, এবং এইটা কিন্তু স্বাভাবিকভাবেই হওয়া উচিত। এটা আমার মতে মৌখিকভাবে তুমি দেশে থাকো, তুমি দেশের জন্য করো তা নয়, আমাদের টেকনিক্যাল বা দায়িত্ব বাস্তব, আছে যে হ্যাঁ। অপরচুনিটিগুলোকে কি করে আমরা এদেরকে আরো বেশি করে করে দিতে কোথাও পারি। গিয়ে মনে হয় আমি স্যাম অল্টম্যান যখন এসছিল, ওকে একটা মানে এটা নিয়ে খুব বিতর্কও হয়েছিল, বা দিল্লিতে বা কোথাও একটা সাক্ষাৎকারে এআই সামিটের সময় এআই বোধহয়। সামিটে ফট করে হুম। বলে দিয়েছিল যে ইন্ডিয়াতে এটা সম্ভব না, কারণ ইন্ডিয়াতে এত ইনভেস্টমেন্ট নেই। সো এই যে ইনভেস্টরদের ইনভেস্টমেন্ট পাওয়া, এইটা কি কোথাও গিয়ে আমাদের যে স্টার্ট আপ কালচার এটাকে হ্যাম্পার করছে এখনো? আমাদের যেটা বুঝতে হবে যে সিলিকন ভ্যালিতে যেটা অ্যাভেলেবেল, ব্যাঙ্গালোরে সেটা অ্যাভেলেবেল এটা একটা চিকেন এগ প্রবলেম। কিরকম, যে ধরুন আমি বলছি স্টার্ট আপের যে প্রাথমিক যে একজন যে স্টার্ট আপের জন্য কাজ করবে তার সমস্যাটা কোথায়। এটা হচ্ছে যে ভারতবর্ষে আমরা এত পপুলেশনের মধ্যে আমরা যারা একটা জায়গায় পৌঁছেছি, আমরা তো কোনোদিন বড়লোক ছিলাম না, আজও বড়লোক নই, আমাদের মধ্যে একটা মধ্যবিত্ত মানসিকতা আছে। আমি দেখেছি আমার বাবা চাকরি করেন, হয়তো আমার কাকা চাকরি করতেন, আমার দাদু চাকরি করতেন, আশেপাশে আমরা মনে করেছি যে একটা ভালো চাকরি পাওয়া এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। আইআইটিতে যারা ঢোকে পড়াশোনা করতে, আপনি যদি কোনোভাবে তাদের মনের কথা বোঝার একটা যন্ত্র বার করেন, যে আইআইটিতে কেন ঢুকেছে, ও কিন্তু এআই শিখতে ঢোকেনি, কম্পিউটার সায়েন্স শিখতে ঢোকেনি, ও একটা কত মানে ওর মতে দামি চাকরিও পেতে পারে, সেইটার আকর্ষণেই ঢুকেছে। এইটা বুঝতে হবে। আপনি ছেলেটাকে বা মেয়েটাকে দোষ দিতে পারেন না, তার কারণ যে বৃহত্তর সমাজ থেকে ও আসছে, সে তো আমরা যেরকমভাবে বড় হয়েছি সেটারই মতো। আজকে যুগ অনেক পাল্টেছে, ডিজিটাল ওয়ার্ল্ড হয়েছে, কিন্তু সত্যিকারে আপনি বলুন তো মধ্যবিত্ত মানসিকতার কিন্তু পরিবর্তন হয়নি। আমরা কিন্তু সবাই মনে করি এটা ভালো চাকরি। তো এই যে ভালো চাকরি ব্যাপারটা, এইটা এমনভাবে জিনের ভিতরে ঢুকে গেছে যে যে ছেলেটি বা মেয়েটি এর থেকে বাইরে বেরিয়ে হয়তো স্টার্ট আপ করার জন্য একটা ভেঞ্চার করবে, তার কিন্তু কিছুটা সামাজিকভাবে একটা সমস্যা তৈরি হচ্ছে। এটা আমি বুঝতে পারি। আমাদের বহু ছাত্রছাত্রী আছে যারা করতে চায়, তার বাবা বা মা কিন্তু মনে করছে যে তার অ্যালাউ করা কি বলুন, মনে করছে তার মাথা খারাপ হয়ে গেছে, যে কি করছে। হ্যাঁ, আমরা হয়তো যতটা চেষ্টা করছি যে আমরা একটা অনেক কিছু জিনিস চালু করেছি, তাদের একটু এক্সট্রা ফান্ড দেওয়া, কিছু এক্সট্রা সুযোগ সুবিধা দেওয়া, এবং ডেফার্ড প্লেসমেন্ট, অর্থাৎ চাকরির পরীক্ষায় যে বসবে, চাকরি যেগুলো ক্যাম্পাস ইন্টারভিউ যেগুলো, সেটাকে আমরা তাকে 2 বছর হয়তো ডেফার করে দিচ্ছি। এই 2 বছর সে চেষ্টা করুক স্টার্ট আপে, আমরা তাদেরকে নানা রকমভাবে একটা সাপোর্ট সিস্টেম, ইকোসিস্টেম দিচ্ছি। তারপরে সে যদি মনে করে না তার ঠিক ভালো হচ্ছে না, তখন সে ওটা চেষ্টা করুক। কিন্তু সত্যি কথা বলতে কি 2 বছর অত বোঝা যায় না। অনেকেই আছে তাদের একটা স্টার্ট আপ গড়ে তোলা, নিজের সংস্থা গড়ে সেটাকে এটা 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 একটা সময় লাগে। প্রথম দিকে কিন্তু প্রচণ্ড একটা স্ট্রাগলিং পিরিয়ডের মধ্যে দিয়ে যেতে হয়, যেটা একটা মাসের শেষে মানে গোনা মাইনে হাতে নিয়ে আসার সাথে অনেকটা মানসিকতার তফাৎ। এই মানসিকতাটাকে যতক্ষণ আমরা ক্র্যাক করতে পারবো, আমাদের কিন্তু সমস্যাটা ইনভেস্টমেন্টের না। ইনভেস্টাররা কিন্তু আছে, এবং এখন তো ইনভেস্টার গ্লোবালাইজড। আমাদের যারা ইনভেস্টমেন্ট করেন সত্যিকারে, তারা যদি ভারতবর্ষে অপরচুনিটি দেখেন, এবং ভারতবর্ষের টেকনোলজির ইনভেস্টমেন্টের বিরাট অপরচুনিটি আছে। তার কারণ হচ্ছে যে মেক ইন ইন্ডিয়া ফর গ্লোবাল সলিউশন, এই যে ব্যাপারটা উইথ মানে ইন্ডিয়ান ইনোভেশন, এই জায়গাটাতে, এবং ইন্ডিয়ানদের যে ইনোভেটিভ মাইন্ড আছে, কম খরচে ম্যানুফ্যাকচারিং করাটা সম্ভব, এবং এখনকার ইকোসিস্টেম যথেষ্ট সাপোর্টিভ, তাতে অ্যাজ সাচ কিন্তু এটা ভীষণ একটা পজিটিভ এবং গ্লুমি পিকচার। এবং ইনভেস্টাররাও কিন্তু এই আমাদের আইআইটিতে বিভিন্ন হ্যাকাথন ইত্যাদি হয়, আমি অনেক ইনভেস্টারের সাথে কথা বলি, আমার নিজেরও স্টার্ট আপে যথেষ্ট ইন্টারেস্ট আছে। আমার মানে 1-2 স্টার্ট আপে আমি যথেষ্ট মন দিয়ে সময় দিতাম। ডাইরেক্টর হওয়ার পরে আমি আর ওইগুলো ডাইরেক্টর পদটা ছেড়ে দিয়েছি, কিন্তু আমি অ্যাডভাইস করি। আমার ছাত্ররা তারা বিভিন্ন স্টার্ট আপে আছে, ওরা বিভিন্ন বিষয়ে আমার থেকে পরামর্শ নেয়। প্লাস আইআইটির যে স্টার্ট আপ ইকোসিস্টেমটা, আইআইটিতে ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ এই বিভাগটাই আমি এসে প্রথম তৈরি করি, তার মানে ডিন ইত্যাদি করা। তো এই বিষয়ে আমার ইন্টারেস্টও আছে, এবং আমার একটা সম্যক ধারণা আছে, বাস্তব ধারণা আছে। ইনভেস্টাররা কিন্তু প্রচণ্ড উৎসাহী,
ছেলে মেয়েদের মধ্যে উৎসাহী আছে, কিন্তু আপনি মজার কথা শুনবেন। এআইসিটির যিনি আগে চেয়ারম্যান ছিলেন, প্রফেসর সীতারাম, যিনি সদ্য ওনার টার্মটা শেষ হয়েছে, একজন নতুন চেয়ারম্যান এসছেন, উনি আমার মাস্টারমশাই ছিলেন আইআইএসসি ব্যাঙ্গালোরে। তো ওনার সাথে আমার ব্যক্তিগত নানা রকম কিছু কথা হয়। তো উনি আমাকে একবার বললেন যে, তুমি জানো আমরা তো এত আইআইটি আইআইএসসি এসব করি, গ্ল্যামারাস ইনস্টিটিউট, দেশের মধ্যে টেকনোলজি ড্রিভেন যে স্টার্ট আপগুলো আছে তার 70%ই কিন্তু এই সাধারণ এআইসিটি কলেজগুলো, এরা আইআইটি বা আইআইএসসি নয়। এটাকে কি আপনি ইন্টারপ্রিট করবেন যে আইআইটি আইআইএসসি লোকের প্রতিভাই নেই? তা নয়, ওরা তো দামি দামি ভালো ভালো চাকরি পাচ্ছে, সুতরাং ওরা এটা ভাবছেই না। আর এরা অত ভালো চাকরি পাচ্ছে না, অথচ ওর মধ্যে প্রতিভা আছে। ও দেখছে এটাই আমার নিজেকে মেলে ধরার উপায়, সেই জায়গা থেকেই ও আসছে ওই জায়গায়। এক্স্যাক্টলি। সুতরাং আমরা যদি এই জিনিসটাকে হোলিস্টিক্যালি দেখি, সমস্যাটা কিন্তু মাইন্ডসেটের, সমস্যাটা কিন্তু ইনভেস্টমেন্টের না। একটা প্রশ্ন আপনাকে করতাম, মানে আমাদের তো জেন জি প্রচুর দর্শক রয়েছে, এখন জেন আলফাও চলে এসছে, তাদেরও মাধ্যমিক এইচএস চলে আসছে সামনে। বহু ছেলেমেয়ের স্বপ্ন আইআইটিতে চান্স পাওয়া। আইআইটিতে পৌঁছবে কি করে? মানে পড়াশোনার সময় কোন কোন বিষয়গুলো আপনার মনে হয় যে ভাবতে হবে? আমি যেটা প্রথম কথা বলবো যে এখন আমরা আইআইটিতে পৌঁছানোর জন্য এমন ধরনের কিছু মেকানিজম তৈরি করছি যার জন্য সে জেই মেন্স এবং জেই অ্যাডভান্স ছাড়াও আইআইটিতে পৌঁছতে পারে। যেমন আমরা 4 বছরের বিএস প্রোগ্রাম, এবং সেইগুলো কি কি ধরনের আমরা চিন্তা ভাবনা করছি আমি 2-1টা বলি। ইকোনমিক্স অ্যান্ড ফিনটেক, এগুলো প্রত্যেকটাই হচ্ছে জীবিকা নির্ভর। তারপরে হচ্ছে এআই এবং ডেটা সায়েন্স, আমরা বাংলা মিডিয়ামে আনছি 4 বছরের বিএস। এটা একটা উদ্দেশ্য আছে। আমরা বাংলা মিডিয়ামে অর্থ কিন্তু এই নয় যে এমন কঠিন কঠিন বাংলায় ওটা এআই পড়ানো হবে, সেরকম নয়। এই যে আমরা কথা বললাম, এটা আমরা কি বললাম, এটাকে সোজা কথায় বলি বাংরেজি। এটা বাংলাও না ইংরেজিও না, যে আমরা কথাটা বাংলায় বলছি, ইংরেজি টার্ম যেটা আমরা ওভাবে মুখে আসছে বলে দিচ্ছি। ঠিক সেই রকমভাবে আমরা তাদেরকে এআই শেখাবো, তার সাথে সাথে কমিউনিকেশন ইংলিশও শেখাবো, যাতে তারা তাদের নিজেদেরকে প্রফেশনের জন্য তৈরি করতে পারে ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। তো এই ধরনের যে কোর্সগুলো এরকম আমরা আরও বেশি করে আনছি আইআইটির আউটরিচ উইংয়ের মাধ্যমে। আউটরিচ কোর্স নেটওয়ার্ক বলে এগুলো আমরা খুব রিসেন্টলি নানা রকম পদ্ধতি চালু করেছি। সেটা হয়তো এই বাচ্চা ছেলে মেয়েদের এত সংক্ষেপে আমি এতটা বলতে পারবো না, কিন্তু একটা আশ্বাস আমি দিতে পারি যে ওরা যেন এটুকু মনে রাখে যে যেই মানেই জীবন, আর যেই না হলে জীবন শেষ, এটা কিন্তু নয়। আইআইটি কিন্তু ওদের জন্য আছে, যেইতে ওরা ভালো করুক কি না করুক, যদি ওদের মধ্যে শেখার ইচ্ছা এবং প্রতিভা থাকে। আমি লাস্ট এই প্রশ্নটাই আসবো যে স্যার, কেন মানে আমরা গুগলের সিইওকে তৈরি করতে পারি কিন্তু গুগলকে তৈরি করতে পারি না? যেখানে চায়না টেকনোলজিতে একই জনসংখ্যা নিয়ে এতটা প্রোগ্রেস করে গেছে, আমরা পারছি না, অথচ আমাদের কাছে ট্যালেন্ট আছে এবং প্রেস্টিজিয়াস, ওয়ার্ল্ডের মধ্যে প্রেস্টিজিয়াস ইনস্টিটিউটগুলোর মধ্যে বহু ইনস্টিটিউট রয়েছে। আমরা কোথায় পিছিয়ে যাচ্ছি? এটা ওই ধরুন ইনোভেশনের যে কালচার, আজকে যদি চিন্তা করেন গুগল কি করে শুরু হয়েছিল, বা আপনি সিলিকন ভ্যালির বহু কোম্পানি, ধরুন একজন স্ট্যানফোর্ড, ইউসি বার্কলে এসব জায়গাতে পড়াশোনা করছে, পিএইচডি করছে, তার একটা ভাবনা থাকে যে ওইটাকে নিয়ে সে কি করে একটা স্টার্ট আপ দিয়ে এগোতে পারে। এরকম যেটা হচ্ছে তার মধ্যে ধরুন 10টার মধ্যে হয়তো 2টো খুব ভালো জায়গায় পৌঁছচ্ছে, বাকি 8টা কিন্তু তারা সেভাবে সফল হচ্ছে না। কিন্তু এটাই এই ক্ষেত্রে দস্তুর, এরকম নয় যে এটাতেই অ্যাসিওরিটিটা আছে। এটা ঠিক আপনি আপনার ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করা ভার্সেস মার্কেট রিস্ক ড্রিভেন ইনভেস্টমেন্টের যে ডিফারেন্সটা, সেটা থাকবেই থাকবে। তো আমরা তো ভারতবর্ষে ওই জন্য ফিক্সড ডিপোজিটে আপনি আমাকে যদি বলেন স্যার আপনি যা টাকা পয়সা পান কি করেন, আমি ভাই মাস্টার মানুষ, আমি ফিক্সড ডিপোজিটেই যতটা পারি রেখে, যে না আমি ওসব বুঝি না, কি মার্কেটে কোথায় স্টক মার্কেটে বাড়ছে কমছে, ভাই আমাকে আমার মতো পড়াশোনা করতে দাও, আমি যেন রিটায়ার করে কিছুটা খেতে পারি। এই মানসিকতাটা কিন্তু আমাদের ইয়াং জেনারেশনের মধ্যেও ইন আ ডিফারেন্ট ওয়ে আছে। তো এইটাকে যদি আমরা কাটাতে পারি, আমরা গুগলও তৈরি করব, তার সিইওকেও তৈরি করব, দুটোকেই তৈরি করব, শুধু সিইও না।